পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে বলছেন রিজভী। জানাবো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম বললেন ফজলুর রহমান। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে জামায়াত নেতা সেলিম। জানিয়ে দিব হাসনাতকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র জনতা বলছেন মাহফুজ আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে। পিআর নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জামালপুর জেলায় ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান করে আমরা বিএনপি পরিবার। রিজভী আরও বলেন, বিএনপির ৪৫০-র বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে, অথচ দু একটি দল মনে করে তারা সব করেছে। তিনি বলেন, হাসিনা নির্বাচন দিতে চায়নি, আপনারাও চান না, এটি তো শেখ হাসিনার ইস্যুর। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এমন বক্তব্য প্রকৃত গণতন্ত্র হবে না, এতে উগ্রপন্থা আবার ফিরবে। তিনি আরও বলেন, বিদেশে বসে শেখ হাসিনা লুট করা টাকা নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, নানা ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, মানুষ বেকার হচ্ছে, দরিদ্র ও অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, দরিদ্র ও অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম বললেন ফজলুর রহমান। ৫ই আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র অভিহিত করে এর জন্য কালো শক্তি দায়ী বিএনপি নেতা ফজলুর রহমানের এমন মন্তব্যের জোরে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। চিঠিতে কালো শক্তির ব্যাখ্যায় বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, এরপর থেকে জামায়াত শিবির এবং এনসিপি একসঙ্গে বলতে শুরু করলো ১৯৪৭ হলো প্রথম স্বাধীনতা এবং ২০২৪ হলো দ্বিতীয় স্বাধীনতা, আর ১৯৭১ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। মুক্তিযোদ্ধা হিসেবে মনে হলো এসব অশ্রাব্য এবং মিথ্যা তথ্য শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। তাই জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম এবং জামাত শিবিরকে কালো শক্তি চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করলাম। তারাই এখন দেশের সমস্ত প্রশাসন, অর্থ এবং বিশ্ববিদ্যালয় দখল করেছে। তিনি আরো বলেন, আমি সবশেষে বলতে চাই, মানুষ এখন বুঝতে শুরু করেছে জুলাই আন্দোলনের দুটি রূপ ছিল। প্রথমত, বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির আন্দোলনে নেতৃত্বে গণ আন্দোলন, যার লক্ষ্য ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, যার প্রধান স্লোগান ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। কিন্তু আমি যাদেরকে অন্ধকারের কালো শক্তি বলেছি তারা হলো জামায়াত শিবির, যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র এবং শক্তি সৃষ্টি করছে। জাতীয় নির্বাচন তাদের কাছে গৌণ ব্যাপার। প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানকে এবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবং এর জন্য দায়ী করলেন কালো শক্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। সম্প্রতি একটি টকশোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। তিনি বলেন, যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আল বদর, আল শামস, জামায়াত ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তিনি আরো যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছু আছে। তিনি মনে করেন, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই আছে, তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। ফজলুর রহমান যোগ করেন, সেই কারণেই তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে, কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়। বিএনপি নির্বাচন হলেই আল্লাহর রহমতে ২/৩ ভোট পেয়ে পাশ করবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে, জামায়াত নেতা সেলিম।
সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্র দখল, নমিনেশন কেনাবেচা ও কালো টাকা বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্রয়োজনে অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সনাতনী পদ্ধতিতে ভোট ডাকাতির নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না। তিনি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে গণরায় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেই জন্য পোলিং এজেন্ট সহ কেন্দ্র দায়িত্বশীলদের ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সেলিম উদ্দিন বলেন, ডক্টর ইউনূস সরকার জনগণকে সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। তারা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার সাহস পাচ্ছে না। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তারা দেশ ও জাতির এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল বিজয়কে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। ফলে তারা এখন কালো শক্তিতে পরিণত হতে চলেছে। এরা আগামীতে যেনতেনভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে না। এদেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না। নির্বাচনী কেন্দ্র জবরদখলের চেষ্টা করলে জুলাই বিপ্লবীরা জনগণকে সঙ্গে নিয়ে তা সফলভাবে প্রতিহত করবে। তিনি সংশ্লিষ্টদের নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে করা অঙ্গীকার অবশ্যই রক্ষা করতে হবে। কোনো বিশেষ গোষ্ঠীর অঙ্গুলি হেলনে নির্বাচন অনুষ্ঠান বা সরকার পরিচালনা করলে চলবে না। সবকিছু করতে হবে জুলাই বিপ্লবের চেতনার আলোকে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার আতাত করে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করলে জনগণ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তা প্রতিহত করবে। হাসনাতকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ার পর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কটু বাক্য বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি। রুমিন ফারহানা বলেন, তার ব্যবহৃত ফকিন্নির বাচ্চা শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয়, বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে। তার ভাষায় ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব, বা বরং চিন্তা ভাবনায় নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করে বলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, ওরা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলেছি ফকিন্নির বাচ্চা, তখন পোস্টে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় আমি কাকে ইঙ্গিত করেছি। এর আগে গত রোববার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন। তার ওই বক্তব্যের জবাবে সোমবার রুমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশটও প্রকাশ করেন। ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র জনতা, বলছেন মাহফুজ আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের উপর যে নিষ্ঠুর অত্যাচার, নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছে তার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র জনতা। দীর্ঘ 16 বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম, খুন ও দুর্নীতির কারণে মানুষ ছিল অসহায়। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হল বৈষম্য দূর করে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ নির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।